প্রিয় রোমিও বক্স ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি শাহেদ ওসমান রোমেল আবারও একজন স্পেশাল গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শরতের এই বিকেল পার করে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে একজন স্পেশাল গেস্ট, যিনি গান গেতে পারেন, গান লিখতে পারেন এবং মানুষটা খুব নিভৃতচারী, নিজেকে একটু আড়াল করে রাখেন বিভিন্ন কারণে, প্রচার বিমুখ এবং খুব স্বল্প সংখ্যক গান করে রাখেন। যদিও তার গানের সংখ্যা স্বল্প না, অনেক গান গেয়েছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় শিল্পী, আপনাদের প্রিয় মুখ জুয়েল আজাদ। আসুন আজকে আমরা আপনাদের প্রিয় শিল্পী জুয়েল আজাদের সাথে কথা বলি, তার কাছ থেকে তার গান শুনি এবং বিভিন্ন মজার মজার গল্প করি। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল গেস্টের কাছে চলে যাই। আজকের গেস্ট আছেন, শুনেছেন, জুয়েল আজাদ ভাই। জুয়েল আজাদ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। থ্যাংক ইউ রোমেল ভাই আমাকে ইনভাইট করার জন্য। অনেক দিন পরে আপনাকে পেলাম, মাঝে মাঝে আপনার গান বের হয়, কিন্তু তারপরে একটা গ্যাপ দেখি। কিন্তু তার আগে আপনার কাছে যে প্রশ্নটাতে আসতে চাই, 2000 সালের শুরুর দিক থেকে আপনার এই সঙ্গীত অঙ্গনে পথ চলা, সেই শুরুটা কিভাবে? শুরুটা অনেকটা কোনো গল্প নাই যদিও ওই শুরুতে, কিন্তু তারপরও মানে কিছু আছে না শৈশবের কিছু গল্প, সেগুলো হচ্ছে ধরেন আমরা তখন হচ্ছে গিয়ে থাকি হচ্ছে ফার্মগেট এলাকায়। তখন ওইখানে এক ভাইয়া আর কি একটা স্কুল খুলতে আসছেন, বাপ্পি ভাই। উনি হচ্ছেন, পরে জানতে পারছি যে উনি হচ্ছেন বাবনা ভাইয়ের চাচতো ভাই। তো যাই হোক, উনি যখন এইখানে স্কুলটা শুরু করতে চান তখন আমাদেরকেই খুঁজে বের করছেন যে হ্যাঁ আমরাই হলো স্টুডেন্ট, আমরা প্রায় 4-5 জন। তো এখানে আমরা 4-5 জন মিলে ঢুকি। তো ওইখানে যখন আমরা গান মানে গিটার শিখছি আর কি, গিটার শেখাকালীন আমরা হচ্ছে গিয়ে 5 জন শিখতেছিলাম। তো সবাই একটু পিছনে পড়ে যায়, আমি একটু আগ বাড়িয়ে চলে যাচ্ছিলাম আর কি সামনের দিকে। তখন এই টুকটাক করে ওইখানে শুরু। তারপর হচ্ছে আমাদের এলাকায় একজন ছিলেন যে খুব গান বাজনা করতেন, তার নাম হচ্ছে জন। সে হচ্ছে গান করতো, তখন তার সাথে মোটামুটি আমরা প্যাচ আপ হয়ে গেলাম। আমরা একসাথে গান বাজনা করতাম, বিভিন্ন জায়গায় যেতাম বিভিন্ন সময়। তো ওইখান থেকেই শুরু আর কি আমাদের। ওইখানে হচ্ছে গিয়ে ধরেন আমরা ফ্রেন্ড সার্কেল, অনেকগুলো ফ্রেন্ড সার্কেল, বিভিন্ন জায়গার বন্ধু বান্ধব আর কি, এক জায়গার না। ধরেন এইখানে 2 জন, অন্য জায়গায় যেমন বংশালের 1 জন, তারপরে পুরান ঢাকার 2 জন, এরকম আর কি বিভিন্ন জায়গার। আর তখন তো ঢাকা শহরে জ্যামও ছিল না বেশি। হ্যাঁ, তেমন কোনো জ্যাম ছিল না। এইখান থেকে ধরেন আমরা টেস্টিবাজার থেকে আমরা ফার্মগেট ওই সংসদে যেতাম, হেঁটেই চলে যেতাম, এত কাছেই ছিল আর কি জিনিসটা। তো ওই আর কি ওইভাবে করে শুরু, এবং ওইখান থেকে একটা সেট আপ করেছি আমরা। তখন ওইটার নাম ছিল BKKSS। তো ওই সেট আপের মধ্যেই শুরু আমাদের গান বাজনা। ততদিনে গিটার বাজানো শিখে গেছেন? হ্যাঁ, গিটার আমি টুকটাক বাজাই তখন। অবশ্য BKKSS সেট আপে আমি কোনো গিটার বাজাতাম না, আমি গান করতাম ওইখানে ছিল 4 জন ভোকাল, 2 জন ড্রামার। ওইখানে অনেক সেট আপে অনেক লোক ছিল, 3 জন বেসিস্ট, 4 জন গিটারিস্ট, এরকম আর কি। তো এটার কারণ কি, এই এতগুলো লোক কেন একটা সার্কেলে? এটার কারণ হচ্ছে কি, ধরেন যে যখন সময় পাইতো সে তখন অ্যাটেন্ড করতো আর কি ব্যাপারটা। যে কোনো কনসার্ট আমাদের আসতো, তখন ওই কনসার্টে ওইভাবে করে সেট আপ করে চলে যেত, এই আর কি। ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে যখন ফ্রি থাকে। হ্যাঁ, বন্ধু বান্ধবরা আমরা। আরেকটা কথা জানতে ইচ্ছা করছে, 90 দশকে তো অনেক ফেমাস ব্যান্ড ছিল, মানে এখনো তারা আছেন? জি, অবশ্যই। 2-1 জন হয়তো বা মারা গিয়েছেন। তাদের মধ্য থেকে কাকে আপনার ভালো লাগতো? যেহেতু আপনি একটু রক মিউজিক বা ওয়ারফেজ আর অনেক কিছু শুনতেন আমি যতটুকু জানি। হ্যাঁ, আমার প্রথম থেকে পছন্দের ছিল হচ্ছে ওয়ারফেজ। আমরা ওয়ারফেজকে ফলো করতাম বেশি। হাসানের গানও শুনতাম, বা জেমস বাচ্চু ভাই, তাদের গানও শুনতাম। মানে তাদের গান শুনতাম বলতে কি, তাদের গান তো আমরা এমনভাবে শুনতাম যে মনে হচ্ছে যে কিছু একটা পড়তেছে বা কিছু একটা জানতে পারতেছি, এরকম একটা ব্যাপার। শেখার জন্য হলেও আমরা গানগুলো করতাম ওনাদের গান। ওয়ারফেজের গান বেশিরভাগ করতাম। দ্যাট মিনস ওইটার মধ্যে একটু কঠিন ছিল, কর্ডগুলো একটু বেশি ছিল, দ্যাটস ওয়াই বেশি গান করতাম। ওদের গান বেরোলেই আগে পাল্লা হইতো আমাদের ভিতরে যে কে আগে উঠাতে পারে গান। মানে হার্ড রক ব্যান্ড, যেহেতু রকও না, হার্ড রক, আবার মেটালও না। ওয়ারফেজ তো মেটাল, হেভি মেটাল ব্যান্ড। আর আপনার নিজস্ব যে মিক্সড অ্যালবামে গান বেরোলো, এটা কত সালে? এটা আমার একটু ভুলমন্ত, যার কারণে মনে থাকে না। তো
তো হয় 2002 কি 3 হবে প্রথম আচ্ছা। মিক্সড অ্যালবাম আমার বেরোয়। ওইটার নাম ছিল বাইজি, অ্যালবামটার নাম ছিল বাইজি। ওইটাতে ছিলাম 4টা ব্যান্ড আমরা। এর মধ্যে তখন অলরেডি আমার ব্যান্ড হয়ে গেছে আর কি। তখন আমার ব্যান্ড হয়ে গেছে অলরেডি, হেল ডাইভার্স নাম আমার ব্যান্ডের। তো তখন হচ্ছে গিয়ে ওই ব্যান্ডেরই অবস্থায় ওদেরই 4টা গান ওই অ্যালবামে হচ্ছিল আমাদের, তিনটা করে প্রত্যেকের 4টা ব্যান্ড 12টা গান আর কি, তিনটা করে গান। 3টা করে গান, হ্যাঁ, এক একজনের। তখন তো যে সিডির যুগ ছিল না, ক্যাসেটের যুগ, মানে বিশাল একটা আবেদন ছিল ইয়াং জেনারেশনের হ্যাঁ, ওটা মধ্যে। তখন একেবারে খুবই মারাত্মক। এটা হচ্ছে টোন অ্যান্ড টিউন থেকে বেরিয়েছিল ক্যাসেটটা। ওইটা ছিল, নাম ছিল বাইজি। ওইটাতে ছিলাম আমরা, আখড়া, তারপরে হচ্ছে অন্তর্লোক একটা ব্যান্ড, আর একটা ছিল হচ্ছে সময়। এই 4টা ব্যান্ড, হেল ডেভার্স, অন্তর্লোক, আখড়া, সময়। ভাইয়া আপনাকে একটা কভার সং করতে শুনেছিলাম, এত কষ্ট হাসান ভাইয়ের। হ্যাঁ, এই গানটা কিন্তু আপনার কাছ থেকে শুনবো, বেশ ফেমাস একটা গান এবং আপনি নিজেও কভার করেছিলেন, চমৎকার হয়েছিল। যদি একটু শোনাতেন আমাদেরকে কয়েকটা লাইন। দেখি চেষ্টা করে। চারিদিকে উৎসব পরিপূর্ণ নিয়ন আলোয়, আমার পৃথিবী ঘিরে আসছে আধার কালো। সারায় সুর নিয়ে যাবে দূর, একটু একটু করে তোমায়। আজকে রাতে তুমি অন্যের হবে, ভাবতেই জলে চোখ ভিজে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত কষ্ট কেন ভালোবাসায়? এত কষ্ট কেন ভালোবাসায়? বিশ্বাস যেখানে অবিশ্বাসের সুরে বেজে উঠেছে, থাকবে না আমার সে কথা বুঝতে যেন দেরি হয়েছে। নিমগ্ন ছিলাম তোমার ভালোবাসা ইন্দ্রজালে। মানুষ আমি কেন তো নিয়ে গেছি আমারই ভুলে। সানায় সুর নিয়ে যাবে একটু একটু করে তোমায়। আজকে রাতে তুমি অন্যের হবে, ভাবতেই জলে চোখ ভিজে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত কষ্ট কেন ভালোবাসায়? কেন এত কষ্ট কেন ভালোবাসায়? চারিদিকে উৎসব পরিপূর্ণ নিয়ন আলোয়, আমার পৃথিবী ঘিরে আসছে আধার কালো। সানায় সুর দিয়ে যাবে দূর, একটু একটু করে তোমায়। আজকে রাতে তুমি অন্যের হবে,
ভাবতেই জলে চোখ ভিজে যায়। অসাধারণ। নিজেকে পরিপূর্ণ শিল্পী হিসেবে বুঝতে শিখলেন কখন থেকে? মানে আমি গিটার প্লে করতে পারি, ভালোভাবে গান গাইতে পারি, এই ফিলটা আসলে কত সালের দিকে বা কোন কোন সময়ে গানের? এইটা হচ্ছে গিটার বাজাতে পারি বলতে গান যতটুকু গান ওই গানের মোতাবেক বাজাতে পারি, মানে আমি আসলে চ্যালেঞ্জ দিয়েই গানগুলো উঠাইতাম আর কি। যাই হোক, তো গানগুলো যখন তুলতাম তখন মনে হতো যে আমি গানই তুলতেছি প্রচুর, এবং তুলতাম বেশিরভাগ সময় ওইটাই চেক করার জন্য যে আমি গাইতে পারি কিনা। সাথে গান সুর করতে গিয়ে আর কি আমার গান তোলার ব্যাপারটা আসে বেশি। নিজের গান নিজেই সুর করতেন বেশিরভাগ সময়? হ্যাঁ, বেশিরভাগ সময়ই নিজের গান নিজে সুর করতাম। আর আগে হচ্ছে গিয়ে তো আমি গান লিখতামও কিছু টুকটাক, তখন আর কি ওগুলো সুর করার চেষ্টা করতাম আর কি। জুয়েল ভাই, আপনার অনেকগুলো গান রেকর্ড করা ছিল কোনো একটা স্টুডিওতে, পরে সেগুলো পিক করেননি, সেগুলো আর খুঁজে পাওয়া যায়নি। সেই সম্পর্কে একটু জানতে চাই। অনেকগুলো গানের কথা শুনেছিলাম, 10-12টা, প্রায় 9টা গান ওইখানে ছিল। 9টা গান, 9টা গানের ড্রামস বাজিয়েছিলেন হচ্ছে তখন হচ্ছে আমাদের সলো অ্যালবামের কাজ চলছিল হেলডেভার্সের। তো তখন হচ্ছে কি আমরা তো তখন ছোট, তো আমরা অনেক সময় অনেক কিছুর কনফিডেন্ট পেতাম না। তো সিনিয়ররা আমাদের সাথে থাকলে একটু বেশি সুবিধা, এই কারণে চিন্তা করে আমরা ওইখানে ড্রামসগুলো করেছিলাম হচ্ছে রুমি ভাইকে নিয়ে। তারপরে হচ্ছে গিটারগুলো সব আমাদের গিটারিস্ট এবং অন্যান্যরা বাজিয়েছে, এবং ড্রামারও বাজিয়েছে, আমাদের ড্রামারও বাজিয়েছে। শ্যাডোগুলো করে গেছে আর কি প্রথম দিকে। ওটা রেকর্ডিংটা আমাদের ফার্স্ট টাইমের রেকর্ডিং আর কি, দ্যাটস ওয়াই একটু কনফিডেন্ট একটু কম ছিল ওই সময়। যদিও রুমি ভাই বাজিয়েছেন আর কমল ভাইও বাজিয়ে গেছেন। কমল ভাই বাজিয়েছিলেন 2টা সলো আর কি একটা গানের। তো এই গানগুলো সব মিউজিক ম্যানে করেছিলাম আমরা রেকর্ডিং। তো ওখান থেকে আর কি পরবর্তী সময়ে ব্যান্ডের গিটারিস্ট বিদেশ চলে যায়, কিবোর্ডিস্টও বিদেশ চলে যায়। এরপরে হচ্ছে গিয়ে ওই জিনিসগুলো আর ফলো আপ করা হয়নি। তখন একসময় যখন এটা বন্ধ হয়ে যায় স্টুডিও, তখন ওই জিনিসগুলো আর পাওয়া যায় না। আর এটা আসলে আমাদের দেশের বাস্তবতা। মানে পেশা হিসেবে নিতে গিয়ে অনেকের শখে অ্যামেচার হিসেবে গিটার বাজাতে আসে বা গায়ক হতে আসে, পরবর্তীতে জীবন জীবিকার তাগিদে দেশের বাইরে চলে যেতে হয় বা চাকরিতে ঢুকে যেতে হয়, তখন অনেক ব্যান্ড টিকে থাকে না আসলে। এটা একটা কারণ। তো সম্প্রতি আপনার একটা জাস্ট 1 উইক বা 2 উইক আগে একটা গান বেরিয়েছে, চাকা। আমি নিজেও দেখেছি, চমৎকার একটা গান হয়েছে। সেটা থেকে যদি চাকা গানের কয়েকটা লাইন আপনি আমাদেরকে গেয়ে শোনাতেন, খুবই চমৎকার হয়েছে। কে লিখেছেন, কোন চ্যানেলে আছে, বা আর আপনার গলা থেকে তো, কণ্ঠ থেকে তো আমরা শুনবোই গানটা ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই গান শোনাবো। গানটি লিখেছেন এনামুল হক পলাশ, সুর করেছেন হচ্ছে অলোক বাপ্পা, আর হচ্ছে গানটি মিউজিক ডিরেকশন দিয়েছেন ইয়ামিন ইলান, এবং ভিডিও ডিরেকশনও ইয়ামিন ইলানি দিয়েছেন। আর গানটি EHP মিউজিকে পাওয়া যাচ্ছে। করি গানটা তাহলে। মাথা থেকে রক্ত ঝরেছে, রক্ত বেয়ে পায়ে পড়ছে, প্রচন্ড ক্লান্তিতে বিশ্রামে যাচ্ছে, তা থেকে জীবনে স্বাদ পাচ্ছে। চাকা ঘুরছে, চাকা ঘুরছে, প্রগতিতে মানুষ উড়ছে। চাকা ঘুরছে, চাকা ঘুরছে, প্রগতিতে মানুষ উড়ছে। চাকার পৃথিবীর সামনের দেয়াল, সেদিকে বেহুদা মানুষের খেয়াল। দেয়ালের পাশে দাঁড়িয়ে মানুষ ঠুকছে মাথা, হচ্ছে বেহুশ। চাকা ঘুরছে, চাকা ঘুরছে, প্রগতিতে মানুষ উড়ছে। চাকা ঘুরছে, চাকা ঘুরছে, প্রগতিতে মানুষ উড়ছে। জুয়েল ভাই, আপনি একজন নিভৃতচারী শিল্পী। মাঝে মাঝে আপনাকে খুঁজে পাওয়া যায় না, নিজেকে খুব আড়াল করে রাখেন।
জনপ্রিয়তার থেকেও আপনার সৃষ্টির প্রতি একটা ভালোবাসা রয়েছে, কিন্তু তাই বলে নিজেকে এতটাই আড়াল করে রাখতে হবে? এর কি কোনো কারণ ছিল বিশেষ? না, বিশেষ কোনো কারণ নাই। আবার হচ্ছে গিয়ে হ্যাঁ, কিছু অভিমান আছে, সেটা কিছু আছে, যার কারণে গান থেকে একটু দূরে সরে যাওয়া হয়েছে অনেকবার। ধরেন আমি ব্যান্ডে তো জয়েন করি হয় 2001 এরকম সময়। ওই সময় অ্যালবামের কাজ করতেছিলাম, সলো মিক্স মিলিয়ে মোটামুটি গান বেরোচ্ছিল। তখন গান করছিলাম খুব নতুন উদ্যমে, তখন তো প্রথম বা স্টার্টিং। ওই সময় অ্যালবামের কাজ করছি, পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা সলো সিঙ্গেল কিছু গান করছি, সলো না আই এম সরি, মিক্সড কিছু গান করছিলাম বিভিন্ন সময়। তো এর মধ্যে হচ্ছে গিয়ে হঠাৎ করে গিটারিস্টের বাবা মারা যায়। আবার আমাদের যে গিটারিস্ট ছিল সে হঠাৎ করে, তারেক নাম, ও হঠাৎ করে বিদেশ চলে গেল পড়াশোনার জন্য। তারপরে হচ্ছে গিয়ে এই বেশ কিছু ঝামেলার কারণে 2007 কি 8 সালে আমি আবার মিউজিক বন্ধ করে দিই। আমি মিউজিকে থাকি না তখন, বেড়ে আসি। ওই সময় স্টুডিওর জিনিসপত্র যেগুলো ছিল বিভিন্ন জায়গায়, ওগুলা তখন কিছু মিসিং হয়েছে এরকম আর কি। আর হচ্ছে আবার 2014 সালে হঠাৎ করে ইলানের সাথে আবার দেখা। ইলানের সাথে দেখা হওয়ার পরে তখন হচ্ছে গিয়ে আবার মিউজিকে স্টার্ট করি। ওই আবার পুশ করে, আমাকে পুশ করে গানে স্টার্ট করায় আবার। তো ওইখানে তখন মিক্স কিছু গান করি আর কি, সিঙ্গেল কাভার সংগুলো করতে থাকি, 2-3টা প্রায় করেছি আর কি তখন। এই আবার ফিরে আসা। তারপরে তো করোনা শুরু হয়ে গেল। করোনা শুরু হয়ে গেলো, তখন তো মানে ঘরে বসে থাকার মতো ব্যাপারটা, কিন্তু জার্নিতে অনেক ব্যস্ততা ছিল, কাজের ব্যস্ততার কারণেও অনেক সময় গান বাজনা খুব একটা তাড়াতাড়ি করতে পারিনি, বা ওইরকম তাড়া ছিল না। আমার একটা মিক্স অ্যালবাম, মানে সলো অ্যালবাম বলতে গেলে একটাই প্রথম সলো অ্যালবাম, সেটা হচ্ছে এই মিউজিক থেকে বেরিয়েছিল। এটা হচ্ছে বুকের শহর অ্যালবামটার নাম। ওটার সবগুলো, ওটা অবশ্য 4টা গানের অ্যালবাম। এই মিউজিকের ইউটিউবে ঢুকলেই দেখা যাবে, ইউটিউবে ঢুকলেই দেখা যাবে, দর্শকরা দেখতে পাবেন। জি ইনশাল্লাহ। আপনি নিজে একটু শারীরিকভাবে শুনেছিলাম যে একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, আমি একটু অসুস্থ হয়ে গিয়েছি বলতে, আমি হচ্ছে 23 সালে একটা মাইল্ড একটা স্ট্রোক করি আর কি। আচ্ছা আচ্ছা। ওইটা 23 সালের এপ্রিল মাসে বোধহয়। এ কারণেও গানের পথ চলাতে একটু স্থবিরতা আসে। একটু স্থবিরতা আসছে বলতে হচ্ছে গিয়ে আমার ভিতরে এক ধরনের ভয় কাজ করছে যে আমি হয়তো ওভাবে গান গাইতে পারছি না আর কি। এছাড়া আর কিছু প্রবলেম নাই, চেষ্টা করছি আমি আবার ফিরে আসার। না, ভয়কে জয় করতেই হবে। আপনি কিছুদিন আগেও আপনার একটা গান বেরোলো, শুরুতেই বলেছি চাকা নামে। তো কথার মাঝখানে আবারও 2 লাইন গান শুনবো, যে গান আপনার মনে পড়ে। এটাই মজা, এটাই শিল্পীর সামনে বসে আসলে কথা বলার সার্থকতা। 2 লাইন, পুরোটা না, যেটা আপনার ভালো লাগে। থাকে না কিছু প্রিয় গান, আর সব গানই তো সন্তানের মতো। হ্যাঁ, আমি কিছু গান খুব পছন্দের গান ছিল আমার, যেগুলো হচ্ছে গিয়ে আমি ব্যান্ডের সাথে করি না, খুব সময় আমার নিজের জন্য করতাম আর কি। শোনান, যেটা মনে থাকে সেটারই 2 লাইন শোনান। আমার খুব পছন্দের একটা গান শেখ ইশতিয়াক সাহেবের গান। বাহ, দেশবরণ্য শিল্পী শেখ ইশতিয়াক। এরে যদি কেন চলে যাবে এখনই, ও তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি। এলে যদি কেন চলে যাবে এখনই, ও তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি। চমৎকার গান। এই গানটা সম্পর্কে
জানে না দেশের কোনো মানুষ নাই, ইয়াং জেনারেশন কি অবস্থা বলতে পারছি না। খুবই পছন্দের একটা গান। অনেকগুলো, যেমন হচ্ছে মুরাদ ভাইয়েরও কিছু গান। আমি আমার কিছু পছন্দের গানগুলো এরকম যে আমি আনমনেও গাই আমি মাঝে মধ্যে। যেমন মুরাদ ভাইয়ের একটা গান আছে, তারপরে হচ্ছে নিকশ কালো পেপার রাইমের একটা গান, এরকম আর কি। অনেকের গান করেছি যাদেরকে এখন কেউ দেখতেও পায়নি, বা অনেকের কাছে অনেকের এই সম্পর্কে জানা নাই। এখনকার জেনারেশন এগুলো সম্পর্কে জানে না, আমি শিওর। ওই জায়গাটায় আর কি। এখন তো ইন্ডাস্ট্রি ধ্বংসই হয়ে গেছে, ইউটিউব কেন্দ্রিক কিছু গান বের হয়, আর তো তেমন কোনো গান নাই, আর স্টেজ শো কমে গিয়েছে। জি শীতকালে কিছু কিছু হয়, জি তাও আমাদের দেশে যেটা যারা খ্যাতিমান শিল্পী থাকে যখন যে মানে ট্রেন্ডি, এর বাইরে আসলে কাজই নেই। জি। তো আপনার অভিমানটা কি ইন্ডাস্ট্রির উপরে, না নিজস্ব কিছু অভিমান ছিল, বা কোনো মিউজিশিয়ানের উপর কোনো অভিমান ছিল? অভিমানটা আসলে কিসের ছিল? অভিমানটা আসলে নিজের উপরই অনেকটাই। কারণ হচ্ছে নিজের উপর, কারণ হচ্ছে সময় সময় আমি অনেক কিছু করতে পারিনি আর কি। যখন যেটা দরকার ছিল তখন এটা করতে পারিনি, যেভাবে করে মানুষ করছে সেভাবে আমি করতে পারিনি। এবং এটা যখন আমাকে জিজ্ঞেস করা হয় তখন আমি হয়তো অন্য ধরনের একটা এক্সাম্পল দিয়ে দিই, বা মানুষকে ওই জায়গা থেকে আর কি, কথা বলার জায়গা থেকে আমি একটু সরে আসছি অনেক দূরে। তো কথা বলাটা হয়তো ঠিকমতো হয় না আমার। দ্যাটস দ্য পয়েন্ট আর কি। না, আপনি মানে তো আসলে বেসিক্যালি ধরেন মনের ইচ্ছাটাই ঠিকমতো প্রকাশ করতে পারি নাই হয়তো, দ্যাটস ওয়াই আমি অভিমান বলছি হয়তো, এরকম আর কি। মানে সরে থাকতে একটু ভালোই লাগে বলতে গেলে মনে হয়। কারণ হচ্ছে সামনে যেতে তো মানুষের সামনে গেলে কোশ্চেন বা প্রশ্ন বা হচ্ছে ফেস টু ফেস ব্যাপার থাকে। একজনকে প্রশ্ন করলে একজন অ্যান্সার দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি ধরেন ঢুকি, আমি প্রশ্ন করতে পারি না, আবার উত্তরও দিতে পারবো না। ব্যাপারটা এরকম আর কি। কেউ যদি আমাকে প্রশ্ন করে তখন আমি উত্তর দিতে পারবো না। আবার আপনি সুরকারকে ইন্ট্রোভার্ট, সুরকারকে একটু তেলানো বা প্রোডিউসারকে একটু না, ওইটা এগুলো আপনার মধ্যে নাই, আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। ওইটাই আর কি, মানে করলে করেন, না করলে নাই। হ্যাঁ, তো আমি এই জন্য ওই যে সুরকারকে সুর করতে বলতে হবে, বা তাদেরকে আসলে এটার মধ্যে ইনভলভ করতে হবে, তার থেকে নিজের গানটা নিজে সুর করি আর কি। যতটুকু যা পারছি এখন পর্যন্ত আমি নিজের গান নিজে সুর করছি। আপনার তো 80% গানই নিজের সুর করা। নিজে সুর করা। সামনে এই শিল্পী জীবনটাকে নিয়ে কত দূর আগাতে পারবেন বলে মনে করেন? বর্তমান যে প্রেক্ষাপট, ইন্ডাস্ট্রি বলতে তো কিছুই নেই। আই ডোন্ট নো সামনে কত দূর আগাইতে পারবো, তবে আমি চেষ্টা করব এগিয়ে যাওয়ার। আসলে এটার মানে আসলে আর কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে যতবারই সরে থাকার চেষ্টা করছি, কিন্তু আলটিমেটলি আমি পারি নাই সরে থাকতে। মিউজিকের সাথে যে কোনোভাবেই হোক কানেক্ট হয়ে গেছি, এবং অনেক জায়গায় আমি ইনভলভ হয়ে যাই গানের ক্ষেত্রে। তো ভাইয়া, মিউজিক ইন্ডাস্ট্রি তো এক প্রকার শেষ, কিন্তু তারপরেও আমরা কিন্তু আশাবাদী, যেহেতু ইউটিউব, ফেসবুক এগুলোতে গান ছাড়া যায়। এবং আগে যখন ক্যাসেটের যুগ ছিল, ক্যাসেটটা যদি আমাদের বাংলাদেশের বাংলা গানের ক্যাসেট হতো, তো দেশের বাইরে গেলে ব্যাগে করে নিয়ে যাওয়া লাগতো, কারণ দেশের বাইরের দোকানগুলোতে ক্যাসেটগুলো পাওয়া যেত না। তো সেই ক্ষেত্রে ইউটিউব বা ফেসবুক আসার কারণে আমরা অনেকটাই আশাবাদী, যেখান থেকেই গান ছাড়া হোক না কেন সারা বিশ্বে আমরা সেটা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো আমাদের আসার জায়গাটা কিন্তু অনেক বড়। জি, তো ঠিক। ইউটিউব কেন্দ্রিক মিউজিক কোম্পানিগুলো এখন দাঁড়িয়েছে, যারা ইউটিউবে গান রিলিজ করে। তো তারা যদি আপনাদেরকে নিয়ে আরো বেশি বেশি কাজ করতে চায়, কাজ অলরেডি অনেক কোম্পানি আপনাকে নিয়ে করেছে, এর মধ্যে ই মিউজিক অন্যতম। আরো কোম্পানি আরো কাজ করুক, আরো কাজ মিউজিক, ঢুলি, তারপর হচ্ছে গিয়ে এনামুল হক স্যারের এই চ্যানেল ইএইচপি মিউজিক, এরাও তো আছেই। তাহলে আমাদের আসার জায়গা কিন্তু থেমে যায়নি। জি না, মানে প্রোডিউসাররা যদি আপনাদেরকে নিয়ে গান করতে চায়, আপনারা প্রস্তুত? জি অবশ্যই। নতুন দিনের নতুন গানের জন্য জি অবশ্যই চেষ্টা করি নতুন দিনের নতুন গান করার। বিভিন্ন রাইটাররাও এক্সপ্লোর করতে চায় আমাদের সাথে, কম্বাইন্ডলি আমরা সুর করতে পারি কিনা বা ওই ধরনের গান করতে পারি কিনা, এর চেষ্টা চলছে আর কি রেগুলার। কেউ হয়তো সুর করে দাঁড়িয়ে হয়তো বলে যে গানটা গেয়ে দেন, তখন আমরা গান গেয়ে দিই, ব্যাপারটা এরকম আর কি। তো আমারগুলো তো আমি সুর করি, তো ওইখানে আমি কমফোর্টেবল। বাট
আমি এখন পর্যন্ত ওই নতুন কম্পোজারদের বা যারা কম্পোজার আছেন তাদের সাথে সিনিয়রদের তাদের সাথে তেমন একটা অভিজ্ঞতা আমার হয়নি, খুব একটা নাই। আগের কথা বাদ, আগেরটা তো নিজেরই সুর করা বলতে গেলে ব্যান্ডের ভিতরে ম্যাক্সিমাম গানের সুর আমিই করতাম আর কি। আশা রাখছি হয়ে যাবে নতুন ইনশাআল্লাহ, জেনারেশনের সাথে কাজ, নতুন পুরনো নিয়েকেই তো চলতে হবে। হ্যাঁ, মাস্ট বি, অবশ্যই চলতে হবে। এবং আমি মনে করি যে নতুনদের সাথেই আসলে আমাদের কাজ করতে হবে বেশি, বিকজ তাদের কাছে নতুন আইডিয়া শুরু হয়েছে, তাদের কাছ থেকে নতুন আইডিয়া নিয়ে আমরা কাজ করতে পারবো। এই ধরেন ভাইরাল হয়তো হওয়ার চিন্তা ভাবনা কখনোই ছিল না, আর ভাইরাল আর ইয়ে কি একই তো, মানে গান চলাটাই হচ্ছে মুখ্য, মেইনলি ওইটাই চলতে হবে আর কি। ধন্যবাদ আপনাকে অনেক। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা সুন্দর সুন্দর কথা শুনছিলাম এবং চমৎকার চমৎকার কিছু গান শুনছিলাম আমাদের প্রিয় শিল্পী জুয়েল আজাদ ভাইয়ার কাছ থেকে। এখন বিদায় নেবার আগে তার থেকে আমরা আরও একটি গান শুনব এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে উনি বলবেন। তার আগে ওনার জন্য ছোট্ট একটি উপহার, প্লিজ ভাইয়া। থ্যাংক ইউ আপনাকেও, অনেক মূল্যবান সময় দিয়েছেন আজকে আপনি আমাদেরকে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে বলার মতো যাই আছে সেটা হচ্ছে গিয়ে থ্যাংক ইউ রোমিও বক্স আমাকে ইনভাইট করার জন্য, আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও বেশি করে গান গাইতে পারি তোদের জন্য। ধন্যবাদ আপনাকে। এবার আমরা কোন গানটা শুনবো তাহলে বিদায় নেবার আগে? আমার একটা হচ্ছে গিয়ে ইনকমপ্লিট গান, ওইটার আমি অল্প কিছু লাইন করে শোনাচ্ছি আর কি। নাকি কখনো ভাবিনি তো এমনও হতে পারে, চেনা জানা পথে তুমি হঠাৎ সঙ্গী হবে। হাতটি আগেই ধরেছিলে, ভাবটি হয়তো ছিল ভিন্ন, চিহ্ন কিন্তু রয়ে গেছে, হয়নি আজও ছিন্ন। অমাবস্যা রাতে আবার ঝরল অঝোর ধরায়, শুরু হলো জীবন ধারা আশ্চর্য এক অধ্যায়ে। অমাবস্যা রাতে আবার ঝরল অঝোর ধরায়, শুরু হলো জীবন ধারা আশ্চর্য এক অধ্যায়ে। চেনা পথে তোমার সাথে যখন হেঁটে চলি, নতুন করে আশেপাশে অবাক হয়ে দেখি, চেনা পথে তোমার সাথে যখন হেঁটে চলি, নতুন করে আশেপাশে অবাক হয়ে দেখি, চেনা পথেই নতুন করে আবার চেনাও আমায়। তুমি আমার জীবন ধারা আশ্চর্য এক অধ্যায়ে। অমাবস্যা রাতে আবার ঝরল অঝোর ধরায়, শুরু হলো জীবন ধারা আশ্চর্য এক অধ্যায়ে। চমৎকার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম জুয়েল আজাদের গানের জীবনের গল্পগুলো নিয়ে। তার কাছ থেকে কয়েকটা চমৎকার গান আমরা শুনতে পেলাম, চমৎকার গাইলেন তিনি। আমরা চাই জুয়েল ভাই যেন আমাদের মাঝখান থেকে হারিয়ে না যায়। তিনি অনেক গান করেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন মিউজিক কোম্পানির হয়ে
তিনি আমাদেরকে আরও সুন্দর সুন্দর গান উপহার দেবেন। তার গান সত্যি অসাধারণ। জানি না দর্শক কেমন লাগলো, বাকিটার দায়িত্বভার আপনাদের উপরেই ছেড়ে দিলাম। যদি জুয়েল ভাইয়ের কথাগুলো ভালো লেগে থাকে, তার কোনো গানগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এবং জুয়েল ভাইয়ের অনেক গান অনেকগুলো চ্যানেলে আছে, আপনারা জুয়েল আজাদ লিখে সার্চ দিলেই পাবেন। বিশেষ করে ই মিউজিকে তার একটা অ্যালবাম রয়েছে 4টি গানের, এছাড়াও অন্যান্য ইউটিউব চ্যানেলে তার গান রয়েছে। আপনারা জুয়েল আজাদ নামে সার্চ দিয়ে গানগুলো দেখবেন। চমৎকার একটা সময় কাটালাম জুয়েল আজাদের সাথে। অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।